বন্ধুরা চলুন নজর রাখি আজকের টপ আপডেটগুলোর দিকে। সবার প্রথম আপডেট আসছে ভারত এবং মালদ্বীপকে নিয়ে। প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত তার বিভিন্ন প্রতিবেশী দেশের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টদের গেস্ট হিসাবে আমন্ত্রণ করেছিল, যেখানে মালদ্বীপেরও নাম ছিল। যদিও এই নিয়ে আপনাদের অনেকের মন্তব্য হবে ভারত সরকারের মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ইনভাইট করা একদমই উচিত হয়নি, কিন্তু কিছু স্ট্র্যাটেজিক রিজনের কারণে ভারত সরকারেরও কিছু দুর্বলতা থাকে, যার জন্য আমরা মালদ্বীপকে হাত থেকে বেরোতে দিতে পারি না। খবর বেরিয়ে আসছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে একা আসেননি, বরং নিজের সঙ্গে ক্যাবিনেট লেভেলের একটা বড় ডেলিগেশন নিয়ে এসেছিলেন। মালদ্বীপের ফরেন মিনিস্টার, মালদ্বীপের ইকোনমিক্যাল স্টেট মিনিস্টার মোহাম্মদ শাহিদ, এছাড়াও ফাইন্যান্স মিনিস্টার ডক্টর ইম্বা সাফিক, অর্থাৎ পুরো ডেলিগেশন টিমকে সঙ্গে নিয়ে এসেছিলেন। রিপোর্ট আসছে যে মালদ্বীপের পক্ষ থেকে ভারত সরকার এবং প্রাইম মিনিস্টার মোদীর সাথে একটা বাইল্যাটারাল মিটিং এর রিকোয়েস্ট করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তো ডিনার ছিল, হতে পারে এই মিটিং আজকে হবে। এতদিন পর্যন্ত এটা হতো যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতো, তখন সবার প্রথমে তিনি নিউ দিল্লিতে আসতেন এবং ভারতের প্রাইম মিনিস্টারের সঙ্গে বাইল্যাটারাল মিটিং করতেন, অর্থাৎ মালদ্বীপের প্রেসিডেন্টের প্রথম ভিজিট ইন্ডিয়া হতো। কিন্তু মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু তার প্রথম ফরেন ভিজিট তুর্কি এবং তারপর ইউএই করেছিলেন, আর সেকেন্ড ভিজিট হিসাবে তিনি চায়না গেছিলেন এবং থার্ড ভিজিটে তিনি ভারতে এসেছিলেন। এছাড়াও তিনি চান শপথ গ্রহণ সমারোহের বাহানায় বাইল্যাটারাল মিটিং করে মালদ্বীপের লোন মাফ করা, ন্যাশনাল কারেন্সিতে ট্রেড করা এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ইস্যু যেগুলো রয়েছে তার উপর ভারত সরকারের সাথে মিলে সিদ্ধান্ত নেওয়া, যাতে মালদ্বীপের প্রেসিডেন্টের ভারতের স্ট্যান্ড লোন ভিজিট না করতে হয়। এখন দেখার বিষয় হবে যে প্রাইম মিনিস্টার মোদী কি মালদ্বীপের প্রেসিডেন্টের জন্য সময় বার করতে পারবেন, তিনি কি মালদ্বীপের প্রেসিডেন্টের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, হ্যাঁ অথবা না। এখন রাষ্ট্রপতি ভবন দ্বারা একটা অফিসিয়াল লিস্ট জারি করা হবে, যা থেকে জানা যাবে যে দেশের নতুন ফাইন্যান্স মিনিস্টার, নতুন ট্রেড মিনিস্টার এবং অন্যান্য বাকি মিনিস্টার কারা কারা হবেন। গতকাল শপথ গ্রহণ সমারোহতে বিভিন্ন দেশের অ্যাড ভারতে এসছে, কিন্তু এখন দেখার বিষয় যে ভারত সরকার এবং প্রাইম মিনিস্টার কাদের সাথে বাইল্যাটারাল মিটিং করে। পরবর্তী আপডেট রয়েছে ব্রিক্স এবং ভারতকে নিয়ে। আসলে আজ অর্থাৎ 10ই জুন এবং কাল অর্থাৎ 11ই জুন রাশিয়াতে ব্রিক্স সংগঠন দেশের বিদেশ মন্ত্রীদের মিটিং রয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় এই মিটিং এ যাবেন কিনা সেটা ভারত সরকারের পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি। আরো একটা খবর এটাও আসছে যে তুর্কির ফরেন মিনিস্টারকেও ব্রিক্স দেশের ফরেন মিনিস্টারদের মিটিং এ অংশগ্রহণ করার জন্য রাশিয়া দ্বারা ইনভাইট করা হয়েছে। তুর্কি চায় যতটা তাড়াতাড়ি সম্ভব ব্রিক্স সংগঠনের সদস্য হতে, এই জন্য তুর্কি তার চেষ্টা অনেক দ্রুত বাড়িয়ে দিয়েছে এবং এই বিষয় নিয়ে চর্চা করার জন্যই রাশিয়াতে আসছে, যেখানে তিনি ব্রিক্স দেশের বাকি বিদেশ মন্ত্রীদের সাথেও মিটিং করতে পারেন। পরবর্তী আপডেটের কথা বলা হলে সেটা বেরিয়ে আসছে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের নিয়ে। যখন আমরা কোনো ব্যক্তির বিষয়ে বলি যে ভারতের একজন ব্যক্তি বিলিয়নিয়ার হয়ে গেছে, সেই সময় আমরা বুঝতে পারি না যে $1 বিলিয়ন আসলে কত। যদি আপনাদের জানানোর জন্য বলে রাখি, $1 বিলিয়ন নেটওয়ার্থ মানে হলো কোনো ব্যক্তির টোটাল নেটওয়ার্থ 8,300 কোটি টাকারও বেশি থাকা। আর নেটওয়ার্থের মানে হলো যদি আমরা লোনের অ্যামাউন্ট, ডেপ্ট অ্যামাউন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনের মতো যদি সব লায়াবিলিটিসকে বের করে দিই, তাহলে কোনো ব্যক্তির কাছে যে বাকি অ্যাসেট বেঁচে থাকে, তার প্রপার্টি, ক্যাশ, ইনভেস্টমেন্ট, এই সবকে মিলিয়ে দেখলে টোটাল ভ্যালু যে তৈরি হয় তাকেই বলা হয় নেটওয়ার্থ। আসলে ভারতের বিলিয়নিয়ার্সদেরকে নিয়ে একটা ডেটা সামনে উঠে এসছে, এই জন্য আমি বললাম আপনাদের প্রথমেই নেটওয়ার্থের মানে বুঝিয়ে দিই। একটা রিপোর্ট অনুযায়ী আজ থেকে প্রায় 10 বছর আগে অর্থাৎ 2014 সালে ভারতে টোটাল 56 জন ব্যক্তি ছিল যাদের নেটওয়ার্থ $1 বিলিয়ন বেশি ছিল, কিন্তু এই বছর অর্থাৎ 2024 সালে ভারতে $1 বিলিয়ন বেশি নেটওয়ার্থ যুক্ত লোকের সংখ্যা 212 হয়ে গেছে। ভারতের 212 জন লোকের কাছে 8,300 কোটি টাকারও বেশি অ্যাসেট রয়েছে।
চলেছে। যদি এই বছর সমস্ত বিলিনিয়ারদের অ্যাসেটকে একসঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে এই সব ব্যক্তি টোটাল নেটওয়ার্থ 900 বিলিয়ন ডলারেরও বেশি হয়ে যাবে। আবার পরবর্তী আপডেট রয়েছে ভারত এবং রাশিয়াকে নিয়ে। আসলে ভারতের বেড়ে যাওয়া ডিমান্ডের কারণে আমাদের সরকারের কোল বেসড বিভিন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওপর ডিপেন্ড হতে হয়। আমাদের অলমোস্ট 55% এনার্জি কোল থেকে জেনারেট হয়ে থাকে। আর এত হিউজ ডিমান্ডের কারণে সরকারকে 30 থেকে 40 বিলিয়ন ডলার প্রত্যেক বছর কেবলমাত্র কোলকে ইম্পোর্ট করতে খরচ করা হয়। কিন্তু এখন এমনটা মনে হচ্ছে যে ভারত সরকারের কয়েক বিলিয়ন ডলারের সাশ্রয় হতে চলেছে। আসলে খবর আসছে রাশিয়া ভারতকে প্রস্তাব দিয়েছে যে আমরা ভারতের সাথে কোলকে নিয়েও একটা লং টার্ম ডিল সাইন করব, আর রাশিয়া আমাদের ক্রুড অয়েলের মতোই কোলের ওপরও হিউজ ডিসকাউন্ট দেবে। আজকের সময় রাশিয়ার কোল ইউরোপের দেশগুলো পারচেস করছে না, এই জন্য রাশিয়া চায় যে ভারত রাশিয়ার থেকেও কোল পারচেস করুক। আসলে ভারত যে কয়লা ইম্পোর্ট করে তার অ্যারাউন্ড 80% ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকায় 3টে দেশের থেকে আমরা পারচেস করে থাকি। অন্যদিকে যদি রাশিয়ার কথা বলা হয় তাহলে আমরা রাশিয়ার থেকে কেবলমাত্র ওই 4 থেকে 5% কোল ইম্পোর্ট করে থাকি, যেটা যথেষ্ট কম। আপনার মনেই থাকবে কিছু বছর আগে সেম স্টোরি ভারতের ক্রুড অয়েলকে নিয়েও ছিল। স্টার্টিং এতে রাশিয়া থেকে আমরা কেবলমাত্র 1% ক্রুড অয়েল পারচেস করতাম, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া তার ক্রুড অয়েলের ওপর হেভি ডিসকাউন্ট দেয়, যার জন্য আজকের সময় আমাদের 45% ক্রুড অয়েল আমরা শুধুমাত্র রাশিয়ার থেকেই ক্রয় করে থাকি। রাশিয়া রিকোয়েস্ট করেছে যে ভারত সরকার এই স্ট্র্যাটেজি কোলের বিষয়েও রিপিট করুক আর রাশিয়ার থেকে হিউজ কোয়ান্টিটিতে কোল পারচেস করুক, যার জন্য রাশিয়া ভারতকে একটা সাস্টেনেবল ডিসকাউন্ট দিতেও প্রস্তুত রয়েছে। রাশিয়ার কথা হলো এই কোলকে তারা রেলওয়ের সাহায্যে ইরানের চাবাহার পোর্ট পর্যন্ত পৌঁছানোর অফারও দিয়েছে। কিন্তু এখন দেখার বিষয় এটা হবে যে ভারত সরকারেতে কোনো ইন্টারেস্ট দেখাবে কিনা। পরবর্তী আপডেট আসছে ভারতের জম্মু কাশ্মীরকে নিয়ে। খবর আসছে যে গতকাল একটা বাস কাটরা থেকে যাত্রীদেরকে নিয়ে শিবের দর্শনের জন্য যাচ্ছিল, সেই সময় রাস্তাতে তাদের ওপরে জঙ্গিরা হামলা করে দেয় আর বাস এবং ড্রাইভার আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং ঢালযুক্ত এলাকায় গিয়ে পড়ে। এরই সাথে খবর আসছে যে অনেক যাত্রী জঙ্গিদের ফায়ারের কারণে ভয়াবহভাবে আহত হয়েছে। অন্তত প্রায় 10 জনের মৃত্যু হয়েছে আর সেই সাথে 33 জন আহত। এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরের পুলিশ জঙ্গিদের খোঁজ করতে পারেনি, যদিও দেখতে গেলে এটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির অনেক বড় ফেলিওর। এরা এমন সময়ে হামলা করেছে যে যখন প্রধানমন্ত্রী মোদী নিউ দিল্লিতে শপথ গ্রহণ করছিলেন। আশা করব এইসব জঙ্গিরা খুবই তাড়াতাড়ি ধরা পড়বে, কারণ যেইখানেই হামলা করা হয়েছে সেটা কাটরা থেকে অনেক কাছেই, আর এখানে যাত্রীদেরকে নিয়ে হাজার হাজার বাস ক্রস করে। নেক্সট আপডেট রয়েছে সৌদি আরব থেকে। আসলে গত কিছু বছর ধরে এটা হচ্ছিল যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মুসলিম হজ করার জন্য সৌদি আরবে আসছিল তারা হজের সময়ে ফিলিস্তিন হামাসের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে যথেষ্ট স্লোগান তুলতো। স্লোগানের নামে ইসরায়েলকে গালি দিত, এছাড়াও তাদের বরবাদির স্লোগান গাইতো। এখন এটাকে নিয়েই সৌদির মিনিস্টার অফ হজ মক্কাতে হজ করার সময় সব লোকের জন্য কোনো ধরনের পলিটিক্যাল স্লোগানের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তিনি বলেছেন মক্কাতে হজ করার জন্য লোক ইবাদত এবং পুজো করার জন্য আসেন, এখানে কোনো প্রকার পলিটিক্যাল স্লোগান তোলা হবে না। এই জন্য তিনি সুনিশ্চিত করেছেন যে হজের সময় লোকেদের কোনো ধরনের রাজনীতি বা সাম্প্রদায়িক বিষয়ের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরব বলে দিয়েছে যে হজ করার জন্যই যখন আসছেন তখন হজ করুন, ফিলিস্তিন বা ইসরায়েলের বিষয়ে কেউ কিছু বলবেন না। সৌদি আরবের সরকার ক্রমাগতই চেষ্টা করেছে যে তাদের দেশে প্রতিহিংসাতে লাগাম লাগাতে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাউথ এশিয়াতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান যেখানে বেশি পপুলেশন কনভার্টেড মুসলিম রয়েছে সেখানে হিংসা আরো বেশি পরিমাণে মজবুত হচ্ছে। এবার পরবর্তী আপডেট রয়েছে ভারতের জিএসটি কালেকশনকে নিয়ে। রিপোর্ট অনুযায়ী গত মে মাসে ভারত সরকার 1,73,000 কোটি টাকার জিএসটি কালেকশন করেছে। অর্থাৎ যদি ক্যালকুলেশন ডলারে করা হয় তাহলে মে মাসে 20.8 বিলিয়ন ডলারের জিএসটি কালেকশন ভারত সরকার পেয়েছে। এটা অবশ্যই একটা হিউজ অ্যামাউন্ট। নেক্সট আপডেট রয়েছে ভারত এবং চীনকে নিয়ে। আসলে গতকাল ভারতের অ্যাম্বাসেডর প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বারের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন রেজাল্ট আসার 5 দিন পর, অর্থাৎ শপথ গ্রহণের দিন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখনো
এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানাননি। ইভেন তুর্কি, পাকিস্তান, আজারবাইজান এইসব দেশগুলো অভিনন্দন জানায়নি। এখন 13ই জুন থেকে ইতালিতে যে G7 সামিট হওয়ার কথা রয়েছে, সেখানে ভারতের সাথে সাথে ইতালি, তুর্কিকেও ইনভাইট করা হয়েছে, যার মানে হলো প্রধানমন্ত্রী মোদী এবং তুর্কির প্রেসিডেন্ট মিটিংও করবেন। এখন দেখার বিষয় এটাই যে সেখান থেকে কি তথ্য বেরিয়ে আসে।